Oh,
হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? ইমরানা বা সালে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ভাইয়া। স্যার, স্লাইড দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আমি শুরু করি তাহলে। 13 জন 14 জন আছে যারা জয়েন করবে, পরে আমি করে নেব। আচ্ছা, আজকের টপিকসটা একেবারে সিম্পল এবং ছোট। মানে গত বছর যারা ক্লাস পাইছিল, ওইটা ওদের জন্য আসলে একটু রিপিটেশন হবে। আর বাকি যারা নতুন আছে বা অন্য সাবজেক্টের আছে, ওদের জন্য হয়তো জিনিসটা ইম্পর্টেন্ট মনে হবে। আর ওভারঅল খারাপ টপিকসটা হলো একটা প্রাথমিক আইডিয়া বা ধারণা, যারা ইমার্জেন্সিতে কাজ করে অথবা আইসিইউতে অথবা ওয়ার্ডে এডমিশন ডেতে যারা কাজ করে, যে একটা পেশেন্ট ক্রিটিক্যালি ইল কিনা, নাকি তার মানে কতটুকু সে আনস্টেবল, সেটা আইডিয়া পাওয়ার জন্য সেটার অ্যাসেসমেন্ট বা রিকগনিশন আমরা একেবারে সিম্পলি অল্প কথায় কিভাবে ডায়াগনোসিস করতে পারবো বা অ্যাসেস করতে পারবো, সেটা করা। তাহলে আমরা যেগুলো নিয়ে আজকে কথা বলবো একেবারে অল্প কথা। যে রিকগনিশন ক্রিটিক্যাল ইলনেসটা রিকগনিশন করা কতটুকু ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্টলি যেটা হলো যে তার যে ইলনেসটা সেটা কি লাইফ থ্রেটেনিং কিনা, এবং লাইফ থ্রেটেনিং এর মধ্যে হলো যে বা পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং কিনা। একটা হলো কি যে ইমিডিয়েটলি, যে উইদিন মিনিটস বা আওয়ার্স যদি এটাকে ডায়াগনোসিস না করা যায় অথবা তাকে হ্যান্ডেল করা না যায়, বা কোনো ইন্টারভেনশন করা না যায়, তাহলে দেখা যাবে যে ডেথ ইজ লাইকলি। আর পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং হলো যে উইদিন মিনিটস টু আওয়ার্স হয়তো ডেথ হবে না, বাট ডেজ বা উইকস এর মধ্যে হয়তো হয়ে যেতে পারে। সেটা হলো পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং। আচ্ছা, সেই রিকগনিশনটা আমরা কিভাবে করবো? একটা হলো ক্লিনিক্যাল হতে পারে, আরেকটা হতে পারে কি বিভিন্ন স্কোরিং সিস্টেমের মধ্যে। আর অবশ্যই কিছু যেগুলো লাগবে, যে পয়েন্ট অফ কেয়ার টেস্টিং, আমরা বেডসাইড যে টেস্টগুলো করতে পারি সেগুলো। আর আদার ইনভেস্টিগেশন তো করা যায়, কিন্তু সেটা আসতে তো টাইম লাগে, দেখা যাবে যে কয়েক ঘন্টা বা একদিনও লেগে যায়। তো সেক্ষেত্রে এটা আসলে ইমার্জেন্সি রিকগনিশনের জন্য সে যেগুলো ল্যাব টেস্ট সেগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু পয়েন্ট অফ কেয়ার টেস্টিং সেগুলো ইম্পর্টেন্ট। পয়েন্ট অফ কেয়ার টেস্টিং, পিওসি বা পিওসিটি, হ্যাঁ, যে এটা একটা একটা টার্মিনোলজি অনেক ইমার্জেন্সি বইগুলোতে ইউজ করে, পয়েন্ট অফ কেয়ার টেস্টিং বা বেডসাইড ইভ্যালুয়েশন বা বেডসাইড টেস্ট। তাহলে যেটা হলো যে ইম্পর্টেন্স কি রিকগনিশন, যে আমি যেটা বললাম যে ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং হলে কি হবে, যে ডেথ পেশেন্টটা মারাই যেতে পারে। আর পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং হলো যে মিনিটস টু আওয়ার্স হবে না, হয়তো ডেজ বা উইকস এর মধ্যে হবে। আবার এরকম হইতে পারে যে আমরা যদি কোনো কারণে মিস করি যে একটা ইম্পর্টেন্ট ডায়াগনোসিস বা ইম্পর্টেন্ট ইস্যু, যে হয়তো দেখা যাবে যে সে একটা সিঙ্গেল বা সিম্পল একটা অর্গানের সমস্যা নিয়ে শুরু হলো, সেটা মাল্টি অর্গান ডিসফাংশন বা মাল্টি অর্গান ফেইলুর হিসেবে, হ্যাঁ, কয়েক ঘন্টা পরে বা একদিন পরে সেটা ওইভাবে প্রেজেন্ট হইতে পারে। এই জন্য হলো রিকগনিশনটা ইম্পর্টেন্ট। তাহলে ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং কখন আমরা চিন্তা করব? আমরা তো ইনিশিয়ালি কোনো অনেক সময় আমরা হয়তো ডায়াগনোসিস করতে পারবো না, ক্লিন কাট ডায়াগনোসিস করতে পারবো না, বা স্পেসিফিক ডেফিনিট কোনো ডায়াগনোসিস করতে পারবো না, কিন্তু লাইফ থ্রেটেনিং হচ্ছে কিনা সেটা বোঝার হলো তিনটা জিনিস। একটা হলো কি যে এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে কিনা, বা তার ব্রেদিং ডিফিকাল্টি হচ্ছে কিনা, অথবা পেশেন্টটা শকে চলে যাচ্ছে কিনা, স্পেশালি ইরিভার্সিবল শকে চলে যাচ্ছে কিনা। সেই জিনিসটা যেটা আমরা সবসময় জানি যে ABC, এয়ারওয়ে, ব্রেদিং এবং সার্কুলেশন, এই তিনটা জিনিস যদি কোনো কারণে কম্প্রোমাইজেশন হয় এবং সেটা যদি কম্প্রোমাইজেশনের স্টেজটা মডারেট টু সিভিয়ার দিকে তাকে চলে যায়, তাহলে সেটা হবে কি যে ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং। তাহলে এয়ারওয়ে অবস্ট্রাকশন, পেশেন্টের ব্রেদিং ডিফিকাল্টি হচ্ছে বা পেশেন্টের হাইপোক্সিয়া ডেভেলপ করলো, হ্যাঁ, অথবা পেশেন্ট শকে চলে যাচ্ছে, সেটা হলো ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং এর দিকে যাবে।
মানে এই তিনটা জিনিস। আর পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং কি, যে একটা পেশেন্ট ট্রমা হইলো, হ্যাঁ ট্রমা হয়েছে কিন্তু তার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয় নাই, বা এয়ারওয়ে প্যাটেন্ট আছে, বা এয়ারওয়ে রিফ্লেক্স ঠিক আছে, বা কফ রিফ্লেক্স ঠিক আছে, মানে নিউরোক্রিটিক্যাল আমরা যেটা বলি, বা একটা পেশেন্টের স্ট্রোক হলো, একিউট ইসকেমিক স্ট্রোক বা হেমোরেজিক স্ট্রোক, যতক্ষণ না পর্যন্ত তার এয়ারওয়ে ব্রেদিং বা সার্কুলেশনের সমস্যা হয় সে কিন্তু ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং না। তারপরে আমরা আরেকটা অর্গান আমরা একেআই পেয়ে থাকি। একেআই তো এরকম না যে উইদিন মিনিটস টু আওয়ার্স কি পেশেন্ট মারা যাবে, যাবে না। কখন যাবে? হয়তো ডেজ টু উইকস। যে একেআই হলো, একেআই থেকে ইউরিমিক এনকেফালোপ্যাথি হলো, বা একেআই থেকে আলটিমেটলি দেখা যাবে কি যে তার মেটাবলিক ডিসফাংশন শুরু হবে, হাইপারক্যালিমিয়া হবে তখন। এর আগে পর্যন্ত কিন্তু একেআই থেকে ইমিডিয়েটলি লাইফ থ্রেটিং হবে না। একইভাবে সিম্পলি একিউট লিভার ফেইলিওর, হ্যাঁ মেটাবলিক ডিরেজমেন্ট, টক্সিসিটি, মানে যে কোনো টক্সিকোলজিরই পেশেন্ট আমরা সাথে সাথে পেয়ে সেটা কি করি, যে ইন্টারভেনশন করি, কিন্তু সেটাও কিন্তু কি ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং না, সেটা পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং। যে উইদিন মিনিটসের মধ্যে মারা যাবে না যতক্ষণ না পর্যন্ত তার এয়ারওয়ে এবং ব্রিদিং সার্কুলেশন ঠিক থাকে। তাহলে পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং এর যে কোনো সমস্যা কিন্তু ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং হইতে পারে যখন সে ইনভলভ করবে এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন। তাহলে যেই ডিজিজ বা যেই সিমটম বা যেই মানে মেডিকেল কন্ডিশনই হোক, যখন সেটা এয়ারওয়ে, ব্রিদিং বা সার্কুলেশনকে কম্প্রোমাইজ করে ফেলবে তখন সেটাই হয়ে যাবে কি ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং। তাহলে সেই জন্য রিকগনিশনটা ইম্পর্টেন্ট, এবং মানে রিপিটেড এক্সামিনেশন করা বা রিপিটেড ফলো আপ করা বা মনিটরিং করা সেটা হলো ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিভাবে রিকগনাইজ করতে পারি? হ্যাঁ, আমি সবসময় আমার যারা রেসিডেন্ট আছে আমি সবসময় বলি যে তিনটা সিস্টেম অবশ্যই অবশ্যই হাইলাইট করতে হবে সবসময়, অলওয়েজ। যে কোনো একটা ডিজিজ ডায়াগনোসিসের জন্য বা মনিটরিং এর জন্য, বা একটা পেশেন্টকে মানে রাউন্ডের সময় প্রেজেন্ট করার সময় অবশ্যই কি করতে হবে, যে নিউরোলজিক্যাল সে কেমন আছে, রেসপিরেটরি কেমন আছে, এবং হিমোডাইনামিক, এই তিনটা সিস্টেমকে অবশ্যই হাইলাইট করতে হবে। এবং এই তিনটা সিস্টেমে কি যে এবিসি বা এই তিনটা সিস্টেমই হলো কি যে পেশেন্টের লাইফ থ্রেটেনিং কন্ডিশন আছে কিনা বোঝার জন্য, যে ইমিডিয়েটলি বা পটেনশিয়ালি। তাহলে নিউরোলজিক্যালের মধ্যে অবশ্যই কি দেখতে হবে আমরা, গ্লাসগো কোমা স্কোর, অথবা 4 স্কোর আছে, কিন্তু 4 স্কোর একটু সময় লাগে, কিন্তু জিসিএসটা যেহেতু ওয়াইডলি ইউজড এবং অল্প সময়ে আমরা অ্যাসেস করতে পারি, এবং এটা কি মোস্টলি প্র্যাকটিস, কম বেশি সবাই প্রতিদিনই আমরা এই জিসিএস দেখি, সেই জন্য দেখা যায় কি যে এটা একটা রিফ্লেক্স। হ্যাঁ, বা আমাদের মধ্যে যারা রেগুলার এই জিসিএস প্র্যাকটিস করে ওদের কিন্তু এটা রিফ্লেক্স। একটা পেশেন্টের জিসিএস 8-এর উপরে আছে, হ্যাঁ 9-10 আছে, তাহলে সেটা কিন্তু আর ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং হচ্ছে না। তাহলে জিসিএস এর সাথে আমরা কি দেখবো, পিউপিল। কারণ পিউপিলের অনেক ইম্পর্টেন্স আছে, যে একটা পেশেন্টের রাইট মানে ইউনিল্যাটারাল বা বাইলেটারাল ডাইলেটেড কিনা, সেটা মানে লাইট রিফ্লেক্স কেমন, হ্যাঁ বা তার সাইজ কেমন, সে কি পিন পয়েন্ট ডাইলেটেড নাকি নর্মাল সাইজ, হ্যাঁ এটা দিয়ে অনেক কিছু অ্যাসেস করা যায়, তাই না? যেমন যদি ডাইলেটেড হয়ে থাকে তাহলে আমরা একটা গ্রেভ কন্ডিশন চিন্তা করতে পারি, বা বাইলেটারাল পিন পয়েন্ট পিউপিল, হ্যাঁ তাহলে আমাদের ডিফারেন্সিয়াল গুলো চলে আসে, মানে কমনলি তিনটা বা চারটার মধ্যে, যেটা হ্যামোরেজ কিনা, পন্টাইন হ্যামোরেজ কিনা, বা কোনো পয়জনিং কিনা, স্পেশালি টক্সিসিটি যেগুলো, যে ওপিসি পয়জনিং বা ওপয়েড পয়জনিং কিনা। হ্যাঁ, তাহলে সেই পিউপিল দেখা অবশ্যই ইম্পর্টেন্ট, মানে এটা আমাদেরকে ডেইলি প্র্যাকটিস করতে হবে, যে জিসিএস যখন দেখবো পিউপিলও দেখবো। এবং প্লান্টার রেসপন্স দেখার উদ্দেশ্য কি, যে ইমিডিয়েটলি হোক বা পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং হোক, জিনিসগুলো একই, মানে অ্যাসেস করার ব্যাপারে একই। যে প্লান্টার রেসপন্স যদি দেখা যায় যে বাইলেটারালি এক্সটেন্সর, তাহলে সেটা হতে পারে মেটাবলিক, কমনলি মেটাবলিক অথবা ব্রেন স্টেম ইনভলভমেন্ট হবে। যদি ইউনিল্যাটারাল থাকে তাহলে ফোকাল, যে তার কোনো একটা হয়তো স্ট্রোক হয়েছে, বা সে যদি কোনো কারণে মানে রাস্তায় থাকে বা ইয়াতে থাকে, হয়তো সেটা একটা ট্রমা হইতে পারে। এছাড়া আমরা দেখবো কি যে ব্রেন স্টেম রিফ্লেক্স, স্পেশালি কোনগুলো, ক্রেনিয়াল নার্ভ, বা একটা পেশেন্টের ডিপলি কোমাটো জিসিএস 3 বা 4 বা 3 পিউপিল মিড ডাইলেটেড বা ডাইলেটেড, ব্রেন স্টেম অবশ্যই দেখতে হবে যে পেশেন্ট কি মানে অলরেডি সে কি মানে ব্ল্যাক লিস্টেড কিনা। ব্ল্যাক লিস্টেড মানে কি, যে একটা পেশেন্ট ইমার্জেন্সিতে আসলো বা আমাদের যে ওসেকে আসলো, যে পেশেন্টের যদি মনে হয় যে জিসিএস 3 পিউপিল ডাইলেটেড, তাহলে আমরা একটু যদি ব্রেন স্টেম রিফ্লেক্স গুলো দেখি যে পেশেন্ট, তাহলে তো আমরা বুঝতে পারবো যে পেশেন্ট হয়তো ব্রড ডেথ অথবা ব্রেন স্টেম ডেথ।
তাহলে এই নিউরোক্রিটিক্যালের মধ্যে এই চারটা জিনিস বা তিনটা, অ্যাটলিস্ট তিনটা, প্ল্যান্টার অনেক সময় কোনো ফলাফল নাও দিতে পারে, কিন্তু জিসিএস পিপল এবং রিফ্লেক্স দেখা, এই তিনটা বা চারটা জিনিস অবশ্যই দেখতে হবে। আর রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি, একটা পেশেন্ট আসার সাথে সাথে আমরা রিফ্লেক্সলি কি দেখি, যে রিফ্লেক্সলি দেখি যে তার অক্সিজেন স্যাচুরেশন কেমন। অক্সিজেন স্যাচুরেশন যদি দেখা যায় যে 94 বা 95 এর অ্যাবাভ, তাহলে আমরা ধরে নিতে পারি, হ্যাঁ, মানে একটা অ্যাজাম্পশন করে নিতে পারি যে তার হয়তো রেসপিরেটরি সিস্টেম ওকে। যদি 94 বা 93 বা 90 নিচে, তাহলে বুঝতে হবে কি যে তার লাংসে কোনো না কোনো প্রবলেম আছে। হ্যাঁ, যে আদারওয়াইজ তার অক্সিজেনেশনে বা স্যাচুরেশনে সমস্যা হওয়ার কথা না। যখনই 90 নিচে নামবে তখনই ধরে নিতে হবে যে এটা একটা তার অর্গান ফেইলিউরের দিকে, বা তার মানে স্পেশালি লাং কম্প্রোমাইজড। রেসপিরেটরি রেটের একটা বড় একটা ব্যাপার আছে, আমি পরেও আলাপ করবো, এখনো আলাপ করে ফেলি একই মন যেটা যদি চলে আসছে। হ্যাঁ, মানে রেসপিরেটরি রেট বা ট্যাকেপনিয়া হলো আর্লিয়েস্ট মোস্ট, আমি আবার বলতেছি, সবচেয়ে প্রথম যে সিমটম, মানে প্রথম যে সাইনটা আসবে একটা পেশেন্টের ইলনেসের ব্যাপারে, সেটা হলো রেসপিরেটরি রেট বা ট্যাকেপনিয়া। একটা পেশেন্টের রেসপিরেটরি রেট যদি 20-এর উপরে চলে যায়, বা আমরা একটু পরে পড়বো সোফা স্কোরের ইয়াতে, কিউ সোফাতে, যদি 22-এর উপরে চলে যায়, তাহলে অবশ্যই সেটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমি আবার বললাম যে একটা পেশেন্টের রেসপিরেটরি রেট যদি বেশি থাকে, তাহলে অবশ্যই দেখতে হবে যে তার কোথায় কি প্রবলেম। কারণ এক রেসপিরেটরি রেট, হ্যাঁ, হইতে পারে অনেক সময় সাইকোলজিক্যাল পেশেন্ট থাকে, বা পেশেন্ট একটা স্ট্রেসে থাকলে, অথবা পেশেন্ট একটা কি বলবো যে একটা আহ, মানে দৌড়ে আসলো, তারও কিন্তু রেসপিরেটরি রেট বাড়ে। হ্যাঁ, কিন্তু সেটা আমাদের ক্লিনিক্যাল কনটেক্সটে চিন্তা করতে হবে। রেসপিরেটরি রেট কি এই তার এই স্ট্রেসের কারণে, দৌড়ে আসার কারণে বাড়লো, মানে সাইকোলজিক্যাল কিনা, নাকি সেটা মানে প্যাথোফিজিওলজিক্যাল সমস্যা। আর প্যাটার্ন, অবশ্যই প্যাটার্ন তো বুঝতে হবে যে এটা কি মানে ডিপ ব্রেদিং না শ্যালো ব্রেদিং, মেটাবলিক ব্রেদিং কিনা, সেটা যে ব্রেথের বিভিন্ন প্যাটার্ন আছে সেটা অ্যাসেস করা। আর এয়ারওয়ের কথা বললাম যে একটা পেশেন্টের এয়ারওয়ে প্যাটেন্ট আছে কিনা, সিম্পলি যদি তার নাম জিজ্ঞেস করা হয় যে আপনার নাম কি, তাহলে যদি সে নাম বলতে পারে, একই সাথে তিনটা জিনিস হয়ে যাবে, যে আমরা তার নাম যদি বলতে পারে, তার ভয়েসটা শুনতে পারবো, তাহলে প্যাটেন্ট, মানে স্পষ্ট শোনা গেলে প্যাটেন্ট। বা যদি স্পষ্ট শোনা না যায়, তাহলে হইতে পারে তার পার্শিয়ালি অবস্ট্রাকশন। আর যদি কমপ্লিট অবস্ট্রাকশন হয়, তখন তো কোনো সাউন্ডই বের হবে না, স্ট্রাইডর থাকতে পারে। আর পেশেন্ট যদি নিজের নাম বলতে পারে, আমি তখন ধরে নিতে পারবো তার জিসিএসও যথেষ্ট ভালো, মানে অ্যাটলিস্ট 13-14 বা 15। একই সাথে যদি সম্ভব হয় কফ রিফ্লেক্স দেখা বা কাফা স্ট্রেং দেখা, যে পেশেন্টের ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং যদি থাকে, তাহলে দেখা যাবে যে তার জিসিএস ডাউন থাকবে, সে তার নাম বলতে পারবে না, কফ রিফ্লেক্স থাকবে না। হ্যাঁ, বা কফ রিফ্লেক্সের স্ট্রেংথ কম থাকবে, তাহলে ধরে নিতে হবে যে পেশেন্ট মোস্ট লাইকলি, যদি কম থাকে তাহলে অ্যাসপিরেশন হতে পারে, পেশেন্টের ইনটিউবেশন লাগতে পারে, মেকানিক্যাল ভেন্টিলেশনও লাগতে পারে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে হিমোডাইনামিক্স এর মধ্যে আমরা দেখব যে যেগুলো আমরা সবসময় দেখি ভাইটালস হিসেবে, যে একটা পেশেন্টের পালস কেমন, মানে রেট কত। হ্যাঁ, এখানে একটা কথা যে টেকিকার্ডিয়া থাকে কিনা বা ব্রেডিং। ইউজুয়ালি তো পেশেন্টের টেকিকার্ডিয়া, বা আমরা যেটা জানি যে 60 থেকে 100, কিন্তু ক্রিটিক্যালি ইল পেশেন্টের অনেক সময় 120-এর উপরে গেলে সেটাকে গুরুত্ব দেওয়া হয় আর কি, 120-এর উপরে গেলে। পাশাপাশি আমাদের দেখতে হবে যে রিদম, যে কার্ডিয়াক কোনো সমস্যা হলে দেখা যাবে যে রিদম অ্যাবনর্মাল হতে পারে, এএফ থাকতে পারে, বা আদার্স কিছু থাকতে পারে। ব্লাড প্রেশার, স্পেশালি যদি সম্ভব হয় মিন আর্টেরিয়াল প্রেশার দেখা, কারণ স্কোরিং সিস্টেমগুলোতে যেগুলো বেশি গুরুত্ব দেওয়া হয়, সোফা স্কোর বা অ্যাপাচি, সবগুলো বেশিরভাগই ক্ষেত্রে কি হয় যে ম্যাপটা দেখা হয় মিন আর্টেরিয়াল প্রেশার আমরা যদি পেশেন্টকে মানে অটোমেটেড মেশিনে দেই, মানে ইয়াগুলোতে মনিটরে, সে নিজেই ক্যালকুলেট করে দিয়ে দেয় ম্যাপ। অথবা যদি নিজে না দেয়, নিজেরা মেপে ডায়াস্টলিক প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার যোগ করে যেটা পাবো সেটাই মিন আর্টেরিয়াল প্রেশার বা ম্যাপ। তাহলে একটা পেশেন্টের যদি ম্যাপ কমে যায় বা সিস্টোলিক ব্লাড প্রেশার কমে যায়, তাহলে সেটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। তারপরে যেটা হলো যে ক্যাপিলারি রিফিল টাইম, মানে আঙ্গুলের যে নখের বা নেইলের মাথায় চাপ দেওয়ার পরে, মানে প্রথমে কি হবে, চাপ দিলে সে মানে পেইল হয়ে যাবে। পেইল হয়ে যাওয়ার পর আমি যখন কম্প্রেশনটা ছেড়ে দিব, তখন কি হবে, আবার ক্যাপিলারি
ফ্লোটা আবার ব্যাক করে আসবে। এটা হলো ক্যাপিলারি রিফিল টাইম। তাহলে এটা যদি 3 সেকেন্ডের কম হয় তাহলে নর্মাল, বা 3 সেকেন্ডের বেশি যদি লাগে তাহলে বুঝতে হবে যে কি তার পেরিফেরিতে পারফিউশন কম বা পেরিফেরি সার্কুলেশন কম, পেশেন্ট শকে চলে যাচ্ছে। পাশাপাশি ইউরিন আউটপুট, যদি ইউরিন আউটপুট ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং বা পটেনশিয়ালি ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং এ বোঝা যাবে না, একটু সময় লাগে আসলে বুঝতে। কিন্তু একটা পেশেন্ট যদি দেখা যায় কি যে বেশ গত 1 দিন বা 2 দিন ধরে অ্যাডমিটেড আছে কিন্তু এখন ইউরিন আউটপুট কমে যাচ্ছে, এনুরিয়া হয়ে যাচ্ছে, তাহলেও সেটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। আর পাশাপাশি অবশ্যই যেটা ভাইটাল সাইন টেম্পারেচার, যে হাইপারথার্মিয়া বা হাইপোথার্মিয়া, কিছু কিছু কন্ডিশন থাকে যে পেশেন্ট হাইপারথার্মিয়া নিয়ে আসতে পারে। হ্যাঁ, মানে এটা যে আউট পেশেন্ট হবে এরকম না, ইনডোরের পেশেন্টও এরকম হতে পারে যে পেশেন্টের হাইপারথার্মিয়া, একটা পেশেন্ট অপারেশন থিয়েটার থেকে আসলো বা কোনো একটা মেডিকেশন পেয়ে আসলো, হাইপারথার্মিয়া হলো, সে হাইপারথার্মিয়া হাইপারথার্মিয়া দেখতে হবে যে এটা কি, যে অনেক সময় আমরা আইসিইউতে পেয়ে থাকি যে এরকম যে মেলিগনেন্ট হাইপারথার্মিয়া কিনা, বা নিউরোলেপটিক মেলিগনেন্ট সিনড্রোম কিনা, বা সেরোটোনিন সিনড্রোম কিনা, টেম্পারেচারটা দেখার গুরুত্ব হলো সেটা। আর হাইপোথার্মিয়া আমাদের দেশের প্রেক্ষাপটে হাইপোথার্মিয়া খুবই কম, এটা ইউরোপ কান্ট্রিতে বেশি হয় যে হাইপোথার্মিয়া একটা ইমার্জেন্সি কন্ডিশন। আমাদের দেশে মানে মেক্সিডিমা কোমা ছাড়া আসলে ওইরকম হাইপোথাইরয়েড পাওয়া যায় না, মানে হাইপোথার্মিয়ার পেশেন্ট পাওয়া যায় না, বেশিরভাগই হাইপারথার্মিয়াটাই গুরুত্ব দিতে হয়। আচ্ছা, পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং যেগুলো, এখানে একটু সময় পাওয়া যাবে, যেহেতু যদি এবিসি ঠিক থাকে, আসলে প্রথমে দেখতে হবে যে এবিসি এয়ারওয়ে ঠিক আছে কিনা, ব্রিদিং ঠিক আছে কিনা, এবং সার্কুলেশন ঠিক আছে কিনা। যদি এয়ারওয়ে ব্রিদিং ঠিক থাকে, যে এয়ারওয়েতে সে তার প্যাটার্ন থাকে, তার নিজের নাম বলতে পারে, কাফ রিফ্লেক্স ঠিক থাকে, ব্রিদিং মানে ব্রিদিং তার শ্বাস নেওয়ার কোনো সমস্যা হচ্ছে না, তার স্যাচুরেশন মেনটেন হচ্ছে, তারপরে যদি প্রেশার মেনটেন হয়, ম্যাপ বা হার্ট রেট কম থাকে, বা ম্যাপ 60 বা 65-এর উপরে থাকে, তাহলে ধরে নিতে পারি যে এখন বর্তমানে ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং কিছু নাই। এই তিনটা জিনিস মানে তিনটা সিস্টেম বা তিনটা ব্যাপার ইস্যু এক্সক্লুড করার পরে আমি একটু সময় পাবো, সেই সময়টা আমি একটু মানে ডিটেল হিস্ট্রি নেওয়ার চেষ্টা করব, বা ডিটেল ফিজিক্যাল এক্সামিনেশন করা, যে তার কোন অর্গানে বা কোন অর্গান ওরিয়েন্টেড বা কোন অর্গানের সমস্যা হচ্ছে সেটা। এবং সাথে সাথে একই সাথে অলওয়েজ খেয়াল রাখতে হবে যে ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং কন্ডিশন অ্যারাইজ করতেছে কিনা। যে আমার প্রথমবার দেখে মনে হলো যে তার এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন ওকে মেনটেন হচ্ছে, কিন্তু দেখা যাবে যে 10 মিনিট পরে বা 15 মিনিট পরে তার স্যাচুরেশন ডাউন হওয়া শুরু করলো, ফল করা শুরু করলো। হ্যাঁ, অথচ আমি এটা খেয়াল করলাম না, আমি তার পেশেন্টের হিস্ট্রি নিতে থাকলাম বা ফিজিক্যাল অন্য অন্য ফিজিক্যাল এক্সামিনেশন করতে থাকলাম, কিন্তু এদিকে দেখা গেল যে পেশেন্ট রেসপিরেটরি অ্যারেস্টে বা কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেল। তাইলে সেটাও মানে বাই দা বাই খেয়াল রাখতে হবে যে ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং কিছু হচ্ছে কিনা, যে আমার এই মুহূর্তে কোনো ইন্টারভেনশন করা লাগবে কিনা, পেশেন্টকে ইন্টুবেট করা লাগবে কিনা, পেশেন্টের ফ্লুইড রিসাসিটেশন করা লাগবে কিনা, এই মুহূর্তে পেশেন্টকে কোনো আইনোট্রপস বা ভেসোপ্রেসর লাগবে কিনা। তাহলে পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং মানে ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং যেগুলো, পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিংও মোর অর লেস একই রকম জিনিসগুলো আমরা দেখব। নিউরোলজিক্যাল সেই একই প্যারামিটার গুলো, রেসপিরেটরি এবং হিমোডাইনামিক্স, এর সাথে যোগ হবে হ্যাঁ আদার সিস্টেমিক এক্সামিনেশন। হ্যাঁ, যে অ্যাবডোমিনাল কোনো প্রবলেম হচ্ছে কিনা, তার লিম্বে কোনো সমস্যা হচ্ছে কিনা, হ্যাঁ, পেশেন্টের ডিবিটি কোনো মানে ডিপ ভেইন থ্রম্বোসিসের কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেগুলো। পেশেন্ট যদি অ্যাক্সিডেন্টাল থাকে তাহলে মানে হেড টু টু একটা এক্সামিনেশন করা। আর আমরা একটু পরে বলবো যে বেডসাইড আলট্রাসোনোগ্রাফি করলেও সেই জিনিসগুলো চলে আসে। আচ্ছা, ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং বা পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং অনেক সময় আমরা যদি বুঝতেও নাও পারি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করার জন্য আছে কি বিভিন্ন রকম স্কোরিং সিস্টেম। হ্যাঁ, যে আমরা সবাই জানি যে যে কোনো সাবজেক্টের মানুষই যে অ্যাপাচি স্কোর, এটা হলো অ্যাকিউট ফিজিওলজিক্যাল এবং ক্রনিক হেলথ কন্ডিশনের জন্য। তাহলে এই জিনিসটা 12টা ভেরিয়েবল মানে 12টা ফ্যাক্টরের উপর নির্ভর করে স্কোরিং সিস্টেম করা হয়। হ্যাঁ, মানে এছাড়া আছে কি যে সোফা স্কোর, হ্যাঁ, কিউ সোফা স্কোর, আমি বলতেছি এটা, যে সোফা স্কোর এবং কিউ সোফা স্কোর। সোফা স্কোরে দেখা হয় যে 6টা অর্গান। আমার কথা কি শোনা যাচ্ছে তো না? একজন একটু আনমিউট করে বলেন তো, আমি জি লাইনে ভাইয়া আছি। শোনা যাচ্ছে। আচ্ছা,
কারো কোনো কোশ্চেন থাকলে শেষে করতে পারেন, বা ওই যে চ্যাট বক্সেও করতে পারেন। হ্যাঁ, আমি সোফা স্কোরটা বলি স্পেশালি যারা আমাদের সিসিএমের আছে সহজে মনে রাখার জন্য। আমরা এটা প্র্যাকটিস কম করা হয়, কিন্তু আসলে এটা করা উচিত। যে এখন পর্যন্ত যত স্কোরিং সিস্টেম আছে, একটা হলো অ্যাপাচি আর একটা হলো সোফা। হ্যাঁ, এই অ্যাপাচি বা সোফা, অ্যাপাচির থেকে সোফাটা একটু ইজি। এই সোফা স্কোরটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ একটা পেশেন্টের অর্গান ডিসফাংশন হচ্ছে কিনা সেটা বোঝার জন্য। এই জন্য এই সোফা স্কোরটা মানে প্র্যাকটিস করা বা নিজের মধ্যে আয়ত্ত করা বা একটা রিফ্লেক্স তৈরি করা। তাহলে সোফা স্কোরটা সহজে কিভাবে মানে আয়ত্ত করা যায় আমি একটু বলি। আমরা যদি তার উপর থেকে শুরু করি, হেড টু টো, প্রথমে আমাদের কি ব্রেন মানে মাথা, সিএনএস। সিএনএস এর মধ্যে সোফা স্কোরে কি দেখে? জিসিএস, গ্লাসগো কোমা স্কোর। তারপর আমরা নিচে নামি লাংসে, ফুসফুস বা রেসপিরেটরি সিস্টেম, সেখানে কি দেখা হয়? পিএফআর রেশিও। যদি পেশেন্ট ভেন্টিলেটরে থাকে, পিএফআর রেশিও। তা এরপরে কি হলো? কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হিমোডাইনামিক্স, সেখানে কি দেখা হয়? ম্যাপ। তারপর আমরা একটু নিচে নামি, পেটের মধ্যে আসি, লিভার। লিভারে কি দেখা হয়? লিভারে বিলিরুবিন দেখা হয়। বিলিরুবিন। আচ্ছা, আমি এখানে একটু ইয়া করি যে আমরা কি দেখি, সোফার পুরো নাম কি? সিকোয়েন্সিয়াল অর্গান ফেইলিউর অ্যাসেসমেন্ট। মানে সিকোয়েন্সিয়াল, এটা কিন্তু একবার না, বারবার দেখতে হবে। সিকোয়েন্সিয়াল, একবার সোফা স্কোর মানে 1 পাইলাম, তারপরে আবার দেখতে হবে যে 2 হয়ে গেল কিনা। 2 হলে সেটা খারাপ, 2 হলে ধরে নিতে হবে যে তার অর্গান ফেলিওর হয়ে গেল। যদি বারবারই 1 পাওয়া যায় তাহলে না, অর্গান ফেলিওর হচ্ছে না। এই জন্য সিকোয়েন্সিয়াল। আমি একবার দেখলাম, আধা ঘন্টা পর একবার দেখবো, 1 ঘন্টা, মানে ইট ডিপেন্ডস অন ক্লিনিক্যাল কন্ডিশন। ঠিক আছে, তাহলে কোথায় ছিলাম? যে আমরা মানে চেস্টের মধ্যে 2টা সিস্টেম, কার্ডিওভাস্কুলারের মধ্যে বা হিমোডাইনামিক্স এর মধ্যে আমরা কি দেখবো? ম্যাপ। রেসপিরেটরির মধ্যে কি দেখবো? পিএফআর রেশিও। এখানে কিন্তু রেসপিরেটরি রেটের কথা উল্লেখ নাই, আছে কিসের কথা? ম্যাপের কথা। কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হিমোডাইনামিক্সে আমরা কি দেখবো? হার্ট রেটের কথা নাই, আছে কি? ম্যাপ। আর ফুসফুসের জন্য পিএফআর রেশিও। তাহলে পেটে যাই আমরা, লিভার। লিভারের জন্য কিন্তু এসজিপিটিও না, এসজিওটিও না, আছে কি? বা প্রথম বিন টাইমন, আছে কি? বিলিরুবিন। বিলিরুবিন, ওরা বিলিরুবিন রাখছে কারণ বিলিরুবিন কি লিভারের একটা ফাংশন। হ্যাঁ, কি ফাংশন, কি টাইপের? এটা এক্সক্রিটরি ফাংশন, তাই না? আমরা বিলিরুবিন বা মেটাবলিক ফাংশনে ধরতে পারি যে বিলিরুবিনের মানে বিলিরুবিন দিয়ে লিভারের মানে ফাংশনটা অল্টার্ড হচ্ছে কিনা সেটা দেখা হয়। তারপরে আমরা পেটে আর কি আছে? রেনাল সিস্টেম, বা এটা হিমোডাইনামিক্স এর অংশ ধরতে পারি। রেনাল সিস্টেম, রেনাল সিস্টেমে কি দেখা হয়? 2টা জিনিস, ক্রিয়েটিনিন এবং ইউরিন আউটপুট। আমরা যে কেডিগো গাইডলাইন বলি, একিন গাইডলাইন বলি, সেখানে আমরা কি দেখি? ক্রিয়েটিনিন দেখি আর ইউরিন আউটপুট দেখি। তাহলে এরপরে বাকি রইলো কি? ব্লাড বা কোয়াগুলেশন সিস্টেম। সেখানে কি দেখা হবে? প্লাটিলেট। এখানে কিন্তু ফিব্রিনোজেন লেভেলও না, অন্য কিছু না। তাহলে 6টা সিস্টেমের মধ্যে মানে 6টা অর্গানের মধ্যে এই জিনিসগুলো আমরা দেখায়। তাহলে আমি আবার একটু রিপিট করি, মানে সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন যে সোফা স্কোরটা, স্পেশালি যারা সিসিএম এর আছো, যে সোফা স্কোরটা আমরা কিভাবে ইয়ে করবো? উপরে মানে উপর থেকে শুরু করি, ব্রেন, জিসিএস দেখবো। তারপরে নিচে আসি, বুকের মধ্যে, চেস্টের মধ্যে, রেসপিরেটরি সিস্টেমে আমরা কি দেখবো? পিএফআর রেশিও, পিএফআর রেশিও। তারপরে হার্ট বা কার্ডিওভাস্কুলারে কি দেখবো আমরা? আচ্ছা, 10 মিনিট পরে চলে গেলে আমি আবার লিংক দিব, সেটাতে ঢোকার জন্য অনুরোধ করবো যদি এর মধ্যে শেষ না হয়। কার্ডিওভাস্কুলার আমরা কি দেখবো? ম্যাপ। পেটের মধ্যে আমরা কি দেখবো? লিভার। লিভারের মধ্যে কি? বিলিরুবিন। কিডনি, তারপরে সেখানে আমরা 2টা জিনিস দেখি একই সাথে, ক্রিয়েটিনিন এবং ইউরিন আউটপুট। আর বাকি রইলো হেমাটোলজিক্যাল বা ব্লাড বা কোয়াগুলেশন সিস্টেম, সেখানে আমরা দেখবো প্লাটিলেট। এর মধ্যে যদি কখনো 2 এর উপরে যায় তখন ধরে নিব যে তার অর্গান ফেলিউর হচ্ছে, এবং সেটা সেপসিসও হইতে পারে অর্গান ফেলিউর হওয়ার পিছনের কজ। আচ্ছা, কিন্তু এখানে যে 6টা সিস্টেম, এটা করার জন্য অনেকগুলো ইনভেস্টিগেশন লাগবে, তাই না? অনেকগুলো ইনভেস্টিগেশন লাগবে। সেই ইনভেস্টিগেশন আসতে দেখা যাবে যে কয়েক ঘন্টা লেগে যেতে পারে। সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য ওরা কি করলো? যে কিউ সুফা বা কুইক সুফা, মানে অল্পতে কিভাবে বুঝবে, সেখানে নিয়ে আসছে ওরা 3টা প্যারামিটার, যেটা ক্লিনিক্যাল, এখানে কোনো ইনভেস্টিগেশন লাগবে না। হ্যাঁ, একটা কি হার্ট মানে রেসপিরেটরি রেট, যদি 22-এর 22 এর উপরে বেড়ে যায় তাহলে এটা সমস্যা। জিসিএস এর মধ্যে মানে ব্রেনের মধ্যে অল্টার্ড মেন্টাল স্টেট, বা জিসিএস যদি একটু ডাউন মনে হয়
বা 15 না হয়ে 13-14 মনে হয়, তাহলে সেটাও কি যে প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করতে হবে। ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 100-এর নিচে নামে, তাহলে এখানে ওই তিনটার মধ্যে যদি দুইটাতে সমস্যা হয়, তাহলে এটা কোথায়, এই প্যারামিটার কোথায় দেখবে? ইমার্জেন্সিতে, বা যখন একটা পেশেন্ট আসলো সাথে সাথে। এটা কিন্তু 3 ঘন্টা 6 ঘন্টা পরের জন্য না, এটা হলো ইমিডিয়েট। একটা পেশেন্ট যখন আমি ফার্স্ট হ্যান্ড মানে প্রথমেই আসলো, এই এখান থেকে যদি দেখে যে পেশেন্টের টেকিপনিয়া মানে টেকিপনিয়া হচ্ছে, অল্টার্ড লেভেল অফ কনসিয়াসনেস বা হাইপোটেনশন, এর মধ্যে তিনটার মধ্যে দুইটা থাকলে ধরে নিতে হবে যে পেশেন্ট আইদার লাইফ থ্রেটেনিং মানে কন্ডিশন অ্যারাইজ করতেছে, অথবা পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং, অথবা পেশেন্টের সেপসিসের দিকে যাচ্ছে। কিউসুফাও 2-এর বেশি, সোফাতেও 2-এর বেশি। কিন্তু সোফাতে সমস্যা হলে পেশেন্টের এই প্যারামিটার পেতে হলে আমাকে অপেক্ষা করতে হবে কয়েক ঘন্টা, কিন্তু এর মধ্যে তো পেশেন্ট খারাপ হয়ে যাবে। আমি সোফার স্কোরিং করার টাইমই পাওয়ার আগে পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য সেটার বিকল্প হিসেবে কিউ সোফা। আচ্ছা, তারপরে আসলো কি অ্যাপাচি। অ্যাপাচির চেয়ে আমি সোফাটাকে বেশি প্রেফার দিচ্ছি এই কারণে যে এটা ইজি। হ্যাঁ, আর অ্যাপাচি ওই সোফাতে ছিল কি 6টা জিনিস, 6টা ভেরিয়েবল, আর অ্যাপাচিতে 12টা। ওই অনেক কিছু ওভারল্যাপিং। যেমন আমি যদি বলি যে ব্রেনের মধ্যে সোফাতে আমরা জিসিএস দেখছি, অ্যাপাচিতেও জিসিএস। হিমোডাইনামিক্সে আমরা ম্যাপ দেখছিলাম, এখানে ম্যাপ আছে, সাথে কি আছে, হার্ট রেট যোগ হবে। তারপরে এই ইয়াতে মানে আমরা যদি আরো বাকিগুলো দেখি, আহ, অন্য অর্গানের যেমন হেমাটোলজিতে আমরা ওইখানে প্লাটিলেট কাউন্ট দেখছিলাম, কিন্তু এখানে অ্যাপাচিতে ওরা রাখছে কি যে ডাব্লিউবিসি কাউন্ট, মানে এই যে টোটাল লিউকোসাইট কাউন্ট, ডাব্লিউবিসি কাউন্ট অথবা হেমাটোক্রিট। হ্যাঁ, রেনাল সিস্টেমের মধ্যে আছে সিরাম ক্রিয়েটিনিন, এখানে ইউরিন আউটপুটের ইয়াটা রাখে নাই। ওরা আলাদাভাবে যেটা রাখছে, কিছু মেটাবলিক প্যানেল রাখছে, যেমন ইলেকট্রোলাইটস, সোডিয়াম কেমন, পটাশিয়াম কেমন, পিএইচ কেমন, মানে এবিজির একটা প্যারামিটার, বাইকার্বনের সহ যে এবিজির একটা প্যারামিটার কেমন। হ্যাঁ, আর ওই যে লাংসের জন্য ওরা FiO2 বা পিএফআর রেশিও এখানেও আছে। মানে কিছু কিছু জিনিস মানে সেম, কিন্তু এক্সট্রা কিছু জিনিস আছে। সেটা হলো কি যে এখানে ওরা কি করছে যে এবিজির প্যারামিটার নিয়ে আসছে। পিএইচ আমরা সোডিয়াম বা পটাশিয়াম এবিজি থেকেও দেখতে পারি। আর এখানে আরেকটা জিনিস হলো যে টেম্পারেচার আছে, এবং পেশেন্টের এজ। তাহলে ওইখানে ছিল 6টা, এখানে আরো 6টা এক্সট্রা জিনিস আছে, তাহলে 12টা, অ্যাপাচিতে 12টা ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, আর ওয়েস্টার্ন মানে সরি, হ্যাঁ, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অনেক সময় দেখে কি যে ওরা নার্সরা দেখে তো যে ভাইটালস গুলো ওরা কালার কোড দিয়ে দেখে, কালার কোড দিয়ে যে কোন কালারে, যেমন যদি গ্রিন থাকে তাহলে সমস্যা নাই, ইয়েলো মানে তার সমস্যা, মানে অ্যালার্ট হওয়ার জন্য বলে, অরেঞ্জ মানে ইন্টারভেনশন শুরু করতে হবে, আর লাল হলে তো সেটা লাইফ থ্রেটেনিং হয়ে যেতে পারে, ইমিডিয়েটলি হোক বা পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং হোক। তাহলে আর্লি ওয়ার্নিং সাইন ওরা দেখে যে আর্লি ওয়ার্নিং সাইন, অথবা নিউজ বলে আর কি, নিউ আর্লি ওয়ার্নিং সাইন। তাহলে এখানে কি দেখে, মেইনলি হলো ভাইটাল সাইন গুলো আর কি। এর সাথে যোগ হয় যে অক্সিজেনের লেভেল কেমন। ভাইটাল সাইন কি কি আমরা দেখি নর্মালি, রেসপিরেটরি রেট, হার্ট রেট, ব্লাড প্রেশার, পেশেন্টের কনসাসনেস, টেম্পারেচার, এর সাথে অক্সিজেনেশনের লেভেল কেমন সেটা। তাহলে এই আমরা যদি স্কোরিং সিস্টেম সব মনেও না রাখতে পারি, তাহলে সোফা স্কোর এবং অ্যাপাচি আর যে আর্লি ওয়ার্নিং সাইনটা জানা উচিত অ্যাটলিস্ট। আচ্ছা, তারপরে আমাদের হলো যে এগুলো তো গেল স্কোরিং সিস্টেম। আরেকটা আমাদের হেল্প করবে যে পয়েন্ট অফ কেয়ার টেস্টিং, মানে আমাদের ব্যাডসাট ইনভেস্টিগেশন করে কিভাবে আমরা অ্যাসেস করতে পারি যে যে পেশেন্টের অবস্থাটা খারাপ। আমি সবসময় বলি, আগের ক্লাসগুলোতে বলছি, আমি বেডসাইডেও বলি যে মনে রাখার জন্য যে আমি কোন পয়েন্ট অফ কেয়ার টেস্টিং গুলো করবো। 5G, হ্যাঁ, যে 5th জেনারেশন, আমরা তো অলরেডি ফোর মানে মোবাইল বা নেটওয়ার্কে 4G ইউজ করি। হ্যাঁ, তো সেটাকে আমরা 5G মনে রাখবো। প্রথমে কি এবিজি, এবিজিতে আমরা কি কি দেখতে পারি, একটা মেটাবলিক প্যানেল, যে অ্যাসিডোসিস কিনা, সিভিয়ার অ্যাসিডোসিস কিনা, বা কার্বন মানে অক্সিজেনেশন বা কার্বন ডাইঅক্সাইডের কোনো প্রবলেম হচ্ছে কিনা। ইসিজি, জি, যে পেশেন্টের কোনো কার্ডিয়াক ইভেন্ট হলো কিনা, এরিথমিয়া হচ্ছে কিনা, পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট বা এমআই হচ্ছে কিনা। আরেকটা হলো কি ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ, হাইপোগ্লাইসিমিয়া বা হাইপার ডিকিএ বা হং বা হাইপোগ্লাইসিমিয়া, এগুলো কি যে পেশেন্টের, হ্যাঁ, যে ইমার্জেন্সিতে আসে বা ওসেকে আসে। আরেকটা হলো কি ইউজি, বেডসাইড আল্ট্রাসাউন্ড, স্পেশালি কোনগুলো দেখবো আমরা,
হ্যাঁ, ইওজির জন্য আবার বিভিন্ন ধরনের গাইডলাইন আছে, যে আমরা ফার্স্ট মানে ফোকাসড অ্যাসেসমেন্ট করতে পারি ট্রমা পেশেন্টের, বা একটা পেশেন্ট শকে নিয়ে আসলো রাশ প্রোটোকল অনুযায়ী করতে পারি। তাহলে আমরা কি কি দেখি, যে একটা পেশেন্টের যে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে আমরা ব্লু প্রোটোকল অনুযায়ী রেসপিরেটরি ডিস্ট্রেস কেন হচ্ছে সেটা বের করতে পারি। ব্লু প্রোটোকল দিয়ে আমরা কি দেখি, যে পালমোনারি এম্বোলিজম, নিমোথোরাক্স, নিউমোনিয়া, অ্যাজমা, সিওপিডি, এগুলো, তাই না? কার্ডিয়াকের জন্য আমরা কি দেখতে পারি, যে ট্যাম্পোনেট, যে পেরিকার্ডিয়াল ইফিউশন বা ট্যাম্পোনেট কিনা, বা পালমোনারি এম্বোলিজমের কোনো ফিচার পাওয়া যায় কিনা বেডসাইড আলট্রা মানে ইকো দিয়ে। তারপর আমরা প্যাটের মধ্যে দেখতে পারি যে তার কোনো ইফিউশন, পেরিকার্ড মানে অ্যাসাইটিস বা কোনো কালেকশন আছে কিনা, পেলভিক ক্যাভিটিতে হোক বা ইয়াতে হোক, হ্যাপাটোরেনাল পাউচ বা লিনোরেনাল পাউচে কোনো সমস্যা আছে কিনা। রেডিওলজি স্পেশালি একটা সিম্পল এক্সরে দিয়েও আমরা বুঝতে পারি যে পেশেন্টের নিউমোথোরাক্স হলো কিনা। আল্ট্রাসাউন্ড দিয়েও বোঝা যেতে পারে নিউমোথোরাক্স হলো কিনা। হ্যাঁ, আর সাথে কি, যে পেশেন্ট যদি মনে হয় যে পেশেন্ট স্ট্রোক বা হ্যামোরেজ বা এরকম ব্রেইনে কিছু, তাহলে আমরা একটা সিটি করায় ফেলতে পারি ইমার্জেন্সিতে। হ্যাঁ, তাহলে 5G, এই 5G যদি আমরা মানে প্র্যাকটিস করি, আমার মনে হয় না অন্য মানে কোনো ইমার্জেন্সি কন্ডিশনের কোনো একটা কন্ডিশন বাদ যাবে, মানে ইভ্যালুয়েশনের বাদে। এই 5G আন্ডারে, এই 5Gর এই ব্রড আমব্রেলার আন্ডারে বেশিরভাগ ম্যাক্সিমাম একিউট কন্ডিশন গুলো চলে আসবে। তাহলে আমরা যদি সামারি করি, যে এই রিকগনিশনটা ইম্পর্টেন্স, যে ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং হলে পেশেন্ট ডেথ ইজ লাইকলি, পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং হলে হয়তো ইমিডিয়েট যাবে না, একদিন পরে বা এক সপ্তাহের মধ্যে হবে। তাহলে দুইটাই ইম্পর্টেন্ট, যে ইমিডিয়েটলি মানে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন দেখা, এবং যখন আমরা পাশাপাশি বাকিগুলো দেখব, সেই পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং গুলো দেখবো, সাথে সাথে আবার সেটাকেও খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই কি করতে হবে, হিস্ট্রির সাথে বা অ্যাসেসমেন্টের সাথে আমাদের পয়েন্ট অফ কেয়ার টেস্টিং এর হেল্প নিতে হবে, সহযোগিতা নিতে হবে। তাইলে আমরা একটা টোটাল আইডিয়া পেয়ে যাব, বা অ্যাটলিস্ট পেশেন্টের ডায়াগনোসিস করতে না পারলো, ডেফিনিট ডায়াগনোসিস করতে না পারলো, একটা সাপোর্টিভ দিয়ে পেশেন্টের ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং অথবা পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং যে কন্ডিশনগুলো অ্যারাইজ করে সেগুলো আমরা হ্যান্ডেল করতে পারবো। তো আজকে এতটুকুই ছিল, একেবারে ছোট, যেহেতু আজকে প্রথম ক্লাস এই জন্য ছোট করে নেওয়া। কারো কোনো কোশ্চেন আছে? মানে যতটুকু আলোচনা করলাম ততটুকুর মধ্যে, বা কারো কোনো রিকমেন্ডেশন থাকলেও বলতে পারেন। না হলে হয়তো টাইম শেষ হয়ে যাবে। যদি কারোর কোনো আলোচনা থাকে তাহলে আমি হয়তো পরে ঢুকবো আবার, আর যদি না থাকে তাহলে শেষ হয়ে যাবে। তবে আমার এই প্রেজেন্টেশনে আজকে হাইলাইটের বড় এটা হলো যে আমি সবাইকে বলি যে 5Gর কথা মনে রাখা এবং অ্যাসেস করা। হ্যাঁ, মানে ইমার্জেন্সিতে যখন একটা প্রথম ফার্স্ট